আমার পাশে বসা অল ত্রিপুরা ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্ব রঘুনাথ সরকার মহাশয় প্রত্যাশিতভাবেই রাজ্যে ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহা। রাজ্যের যে নির্বাচন পরিস্থিতি সম্পূর্ণ নির্বাচন পরিস্থিতিতে প্রত্যেকটা দলেই তার নিজস্ব সিম্বল নিয়ে বেরিয়ে পড়েছে। আমাদের আশিস কুমার সাহা রাজ্যে বেরিয়েছেন। আপনারা জানবেন বিগত 10 বছর ভারতবর্ষের ক্ষমতা একটা জুমলা সরকার নরেন্দ্র মোদী। সারা দেশে যেমন জুমলাবাজি কাজ করেছেন, ওরা বাউতাবাজি করেছেন। শিক্ষক, কর্মচারী তথা যুব ছাত্র, বেকার, তাদের সঙ্গে তারা প্রতারণা করেছেন। রাজ্যও তারা প্রতারিত হবে সেই প্রতারণাই করে গেছেন, এখনো করে যাচ্ছেন। লালিপপ দেখিয়ে মানুষের বুটগুলি কেড়ে নিয়েছেন। এখন আবার রুজগুলি টাকা ফিরিয়ে দেবেন, ওই গ্রামীণ ব্যাংক থেকে যারা লোন নিয়েছেন তাদের লোন মুকুব করে দেবেন ইত্যাদি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে দিয়ে এগুলি ওরা নির্দেশ দিয়েছেন যাতে মানুষের লোনগুলি মুকুব হয়ে যায়। করতেন আপনারা 2 মাস আগে কেন করলেন না? ইলেকশন পরিচালনা যখন শুরু হচ্ছে পরিক্রমা, তখন আপনারা করছেন মানুষকে ললিপপ দিকে ভোটটা কেড়ে নেওয়ার জন্য। এই দিয়ে রাজ্যের মানুষকে প্রলোভন দেখিয়ে আর ভোট নেওয়া যাবে না। রাজ্যের মানুষ প্রস্তুত। ইন্ডিয়া ব্লকের প্রার্থী আমাদের আশিস কুমার সাহা এবং পূর্ব আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং উপনির্বাচনের প্রার্থী রতন দাস কাস্তে হাতের চিহ্নে মানুষ ভোট প্রদান করবেন। মানুষের ভোট অধিকার মানুষ প্রয়োগ করবেন, এই আশা আমরা রাখি। আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে এই রাজ্যের প্রত্যেকটা প্রার্থীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা ভোটারদের কাছে আবেদন রাখছি। আশা করি আপনারা রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং আগামী দিনের যুবক যুবতী তথা শিক্ষক কর্মচারী এবং শিক্ষিত বেকারদের ভবিষ্যতের কথা ভেবে আপনারা ভোটটা দেবেন। তাদের লালিপপে তাদের এই জুমলাবাজিতে আপনারা পড়বেন না। ফরওয়ার্ড ব্লক প্রচারে যাবে কি? ফরওয়ার্ড ব্লক অলরেডি প্রচার আছে, মানুষের কাছে যাবে, মানুষের কাছে ভোট ভিক্ষা চাইবে। আমাদের নেতৃত্ব প্রস্তুত। সারা রাজ্যে আমাদের নেতৃত্বরা কর্মীরা বেরিয়ে পড়েছে এবং কাজ করবে মানুষের জন্য বাম শক্তিকে সামনে রেখে। ইলেকশন ঘোষণা হওয়ার আগেই বলেছে ত্রিপুরা রাজ্যে 2টি পর্যায়ে ফেসে নির্বাচন হবে এবং তাদের কথা নির্বাচন কমিশন রেখেছে। যেখানে অন্য রাজ্যে মহারাষ্ট্রে একটি ফেসে নির্বাচন হতে পারে, তামিলনাড়ুতে একটি হতে পারে, কিন্তু এখানে কেন দুটি আসন মাত্র? কারণ কি? যাতে একটার থেকে একটা নিয়ে বা সন্ত্রাস করে নির্বাচনে জয়ী লাভ করা। তবে এবার আমি আশা করব জনগণ এর প্রতিরোধ করবেন। আমরা ফরওয়ার্ড ব্লকের সারাবার ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে আহ্বান করবো, আমরা শান্তিপূর্ণভাবে, প্ররোচনা পা দেবেন না, শান্তিপূর্ণভাবে ইন্ডিয়া জোটের প্রার্থী পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহাকে হাত চিহ্নে এবং পূর্ব ত্রিপুরায় বামফ্রন্টের সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে কাছ থেকে তারা চিহ্নে ভোট দেবেন। তেমনি রামনগর উপনির্বাচনে রতন দাসকে কাছ থেকে তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। আপনাদের আমার থেকে বেশি অভিজ্ঞতা সাংবাদিক বন্ধুদের, কারণ আপনারা দেখেছেন এর আগে 2টি উপনির্বাচন হয়েছে, কি হয়েছে? ক্যান্ডিডেট বেরোতে পারছেন না ঘর থেকে, এভাবে করা হচ্ছে। রাজ্যে কিছুদিন আগে এই কেন্দ্র ওএনজিসির কাছে বাড়িতে খেতে বসে সেখানে কি আক্রমণ সংঘটিত হয়েছে। তারা এখন ভয় ভীতি দেখি যারা সাধারণ বসুর বাড়িতে আক্রমণ হয়েছে। এখানে যেখানে মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে, একটা সরকার রয়েছে গেলে মনে নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি অসায়ী পেয়েছে এবং আমাদের বলছেন যে রাজ্য নিশামুক্ত রাজ্য। আমাদের রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন রাজ্য নিশায় ভাটছেন। আপনাদের পত্রপত্রিকা আমরা দেখেছি। তো এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি। এই পরিস্থিতিতে পরিত্রাণ পেতে হলে ভারতবর্ষের সরকারকে পরিবর্তন করতে হবে। আমরা পলাশী প্রান্তরে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অস্তমিত হয়েছে। আজকে আবার আমরা পরাধীনতার দিকে যাচ্ছি। কর্পোরেটদের হাতে আমাদের ভারতবর্ষকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা আরেকটা কি জানেন? আপনার সংবাদপত্রে আমি খুব আশ্চর্য লাগছে, আমার ত্রিপুরা রাজ্যের কোনো সংবাদ মালিকরা কোনো প্রতিবাদ করেনি এবং আমাদের যে প্রেস ক্লাব তাও প্রতিবাদ করে। সেটা হচ্ছে এখন সাংবাদিকরা যেমন আপনারা তো সত্যের অনুসন্ধান করবেন, সেই অনুসন্ধানে কাজে কেন্দ্রীয় সরকার যদি মনে করে বা রাজ্য সরকার যদি মনে করে যে এই বিষয়ে ওর বিরুদ্ধে কোনো নিউজ প্রকাশ করা যাবে না,
তাহলে সেটা করতে পারবেন না। তাহলে আইনত যদি আপনি কোনো কারণে করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনত দণ্ড, সাংবাদিক বিরুদ্ধে আইনত দণ্ড নেওয়া হবে। এবং রাইট টু ইনফরমেশন যেটা, সেই রাইট টু ইনফরমেশন অধিকারকে খর্ব করছে এই আইন। এই আইনে পার্লামেন্টের বিরোধীরা ব্যাপকভাবে বিরোধিতা করেছে। আমরা দেখেছি বিরোধী দলের অনুপস্থিতিতে অনেক বিল পাশ করে নিচ্ছে তার জোরে, গায়ের জোরে। এবং আপনি কি বলতে পারেন যে আমরা 400 সিটে আসবই এবং 400টি এটা গায়ের জোরে বলা। আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন নির্বাচন দাঁড়াতে চাইছেন না? তারও একটা কারণ রয়েছে, নিশ্চয়ই গোমর রয়েছে। সবাই তারা একটা আশঙ্কা ভুগছে কিভাবে বলপূর্বক ক্ষমতাকে, অর্থাৎ স্বৈর শাসন চলছে আমাদের, এই স্বৈর শাসনকে দেশ মুক্ত করতে, দেশের স্বাধীনতা রক্ষা করতে আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা আহ্বান করব যে এই স্বৈর শাসনকে পরাস্ত করতে যে 60টি পর্যায়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ তো উপযুক্ত জবাব দেবে। আরেকটা আপনাদের ইনফরমেশন, সারা ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গের 3টি কেন্দ্রে, বিহারে 1টি, উড়িষ্যা 1টি, উড়িষ্যা বিধানসভা কয়েকটি আসন, এবং উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র অলরেডি এগুলো নমিনেশন তারা সাবমিট করেছেন। এবং তামিলনাড়ু একটা যারা বিজেপির সঙ্গে তারা বেরিয়ে একটা জোট করেন, সেই জোটের পক্ষ থেকে। তা আমরা আশা করব এ রাজ্যের নির্বাচন সুষ্ঠু সমৃদ্ধ। আমরা পুলিশ প্রশাসনকে বলবো, এবং আমরা যে ইন্ডিয়া জোটে যে প্রার্থী নমিনেশন দেওয়ার জন্য সবার আগে আমরা সময় চেয়েছিলাম, কিন্তু তারা সময় দেয়নি, ঘুরিয়েছেন তাদেরকে আগে, তারা পরে অ্যাপ্লিকেশন করে তাদের দিল। এবং সেখানে কংগ্রেসের একজন সর্বভারতীয় নেতা যুবনেতা আসার কথা, তাকে সেখানে বলছে মঞ্চ করা যাবে না, কোনো সভা করা যাবে না। তার অর্থ কি? ঘাবড়াচ্ছে, ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে। আমরা তীব্রভাবে এটা নিন্দা করি। আমরা আশা করব ইলেকশনটা নিরপেক্ষভাবে সে কাজটা করবেন। আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য রাজ্যবাসীকে আমরা আহ্বান করব। আপনারা আসুন এবং নির্বাচন কমিশনও তার নিরপেক্ষতা বজায় রাখবেন, সেই আশা আমরা করব। আমরা বর্তমান পরিস্থিতির উপরে, বর্তমান যে লোকসভা নির্বাচন ভারতবর্ষে অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচন উপলক্ষে আমরা আজকেই প্রেস কনফারেন্স। আপনারা জানেন যে ভারতবর্ষ একটা গভীর সংকটের মধ্যে দিয়ে চলছে এখন। একটু পরে এই সংকট থেকে কাটানোর জন্য একমাত্র উপায় হচ্ছে ইন্ডিয়া জোটকে জয়ী করা। আমরা বামপন্থীরাই প্রথম বলছিলাম যে এরকম একটা জোটের দরকার আছে, পরে পরবর্তীকালে অন্য বিরোধীরা সেটা স্বীকার করে নিয়েছে। আজকে যে 1914 সালে যে কেন্দ্রীয় সরকার, যে নরেন্দ্র মোদী সরকার যে প্রতিষ্ঠা হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে একটি পূরণ করেছে, একটি পূরণ করেননি তারা। এবং সেই অবস্থা, দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, এবং বেকার সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে, এবং দরিদ্ররা দরিদ্র হচ্ছে, এবং তারা নিজকে একটা স্বৈরতন্ত্র শাসন চালিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে আজকে, আমাদের রাজ্যের কথায় আসি, আমাদের রাজ্যে যে বিজেপির অবস্থা কি, তাদের প্রার্থী খুঁজে পাচ্ছেন না। তার প্রার্থী দেওয়ার মতো লোক তাদের নেই। যাকে মুখ্যমন্ত্রী পদ থেকে এক রাতের মধ্যে সরিয়ে দেওয়া হলো, কি কারণে সরা হলো এখন পর্যন্ত তার কোনো ব্যাখ্যা বিজেপি দিতে পারেনি। আমরা বিভিন্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি, তার দুর্নীতি আরো অনেক ব্যক্তিগত অনেক কিছু নিয়ে আমরা পাচ্ছি, কিন্তু তারা কোনো ব্যাখ্যা। আবার এখন দেখছে যে এই অবস্থা, এখন ওনাকে আবার প্রার্থী করলেন। তেমনি পূর্ব ত্রিপুরায় যাকে প্রার্থী করলেন, উনি ত্রিপুরার সঙ্গে সম্পর্ক কয়দিন, ত্রিপুরা মানুষ ত্রিপুরার কি চিনেন? উনি বিয়ে হয়ে গেছেন, এবং তার এই পরিবার তো এখানে থাকতেন না, তারা থাকতেন শিলংয়ে, সেখানে এখানে ত্রিপুরার সঙ্গে তাকে সেখানে এসে প্রার্থী করা হলো। আমরা এই নীতি সিং, মনো সিং, প্রীতি সিং এবং দেববর্মা লাগাচ্ছেন। তো উনি কি ত্রিপুরার কোনো রাস্তাঘাট চিনেন? কিছু জনগণের সমস্যা কথা জানেন? আজকের যে মথা, যে নিয়ে যারা যে বৃহত্তর গঠন করবেন, তখন আমরা বলেছি এটা ভাওতা। কারণ এটা কখনো বাংলাদেশ তার অংশটা ছাড়বে, আন্তর্জাতিক তার দেশের অংশ সে ছেড়ে দেবে, তারা ছেড়ে দেবে। এইভাবে তারা যেটা করেছে, আমরা মানুষ কিন্তু বিভ্রান্ত, সেদিন উপজাতি জনজাতি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করেছে তারা। এর বিরুদ্ধে আমরা তখন বলেছি মানুষ কিন্তু বিশ্বাস দেয়। এবং আপনাদের কথা একটা কথা মনে করি, গত বিধানসভা নির্বাচনে তারা যে ভাওতাবাদী, জনগণকে ভাওতাবাদী দিয়েছেন, ওরা আমার সঙ্গে কিশোর বাবু আমার সঙ্গে কথা বলার জন্য উনি লোক মারফতের খবর দিলেন। আমি বলছি উনি আমার ফোন নাম্বারটা দিয়ে দাও, ফোনে আমার কথা বলবো, তারপরে ওনার সঙ্গে যাব। উনি বলেন, উনি ফোনে বললেন আমি গিয়ে ওনার সঙ্গে সময় নিয়ে দেখা করবো। আমি বলছি কি কারণ, আমার কোনো দরকার নেই তো। পরবর্তীকালে ওনাদের এক নেতা ইলেকশন যখন
আলোচনা চলছে, উনি আমাকে ওই নেতা বললেন যে বিরোধী নেতা যিনি ওই মন্ত্রী বলে আমাকে এডিসি দিকে আমি ওনার সঙ্গে কথা বলতাম। উনি আগরতলা থাকেন, এডিসি কথা বলবো কেন, আমার সম্ভব না। এবং বামফ্রন্টের সঙ্গে উনি প্রদ্যুৎবাবু নিজে বলেছেন যে আমি আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে সংবিধানের মধ্যে থেকে উপজাতি উন্নয়ন ব্যাপার আমি একমত হয়েছি, আপনাদের সঙ্গে কথা বলে। কিন্তু দেখা গেল উনি সকালবেলায় কথা বললেন, সন্ধ্যার সময় উনি কথা বলবেন বলে বামফ্রন্টের সঙ্গে উনি চলে গেলেন দিল্লিতে। এবারও এই যে চুক্তি করলো, এই চুক্তিতে কি আছে? গ্রেটার ত্রিপুরা আছে কিছু নেই, পুরাটাই বিভ্রান্ত, অর্থাৎ নিজের ব্যক্তিগত আখের গোজানোর জন্য করছে। তাই ত্রিপুরার জনগণ এখন বুঝতে পেরেছে এবং তাদের দলের মধ্যে আপনারা দেখছেন উপজাতি শিক্ষিত যুব সমাজ যারা আছে তারা আজকে বিভ্রান্ত। এই অবস্থা দাঁড়িয়ে আমরা বামপন্থীরা এবং ইন্ডিয়া জোটে আমরা বলছি মানুষকে ত্রিপুরাকে ঐক্যবদ্ধ রাখতে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং তাদের এই সমস্যার সমাধান করতে হলে যে ইন্ডিয়া জোটের প্রয়োজন। আজকে আপনারা আজকে পত্রপতি আপনাদের পত্র দেখবেন যেটা অবৈধ যে নির্বাচন কমিশন রেগার 16 টাকা বৃদ্ধি করেছে ত্রিপুরার জন্য, আর অন্যরা যে এটা করতে পারে না, এই মুহূর্তে ঘোষণা কিন্তু তারা বেআইনি ঘোষণা। ইলেকশন কমিশনও তাদের কথা চলছে, এটা আমাদের আপত্তি। এবং অনেকগুলি অনৈতিক, যেমন বিরোধী দলের অনেককেই বিভিন্ন ইয়াতে তাদেরকে ইডি সিবিআই নিয়ে করছে। যেমন পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দল নেতা, ওর বিরুদ্ধে তো সিবিআই ছিল তার বিরুদ্ধে দলের মধ্যে নাম লেখালেই চলে, বিজেপি গেলেই চলে যায়, শুদ্ধ হয়ে গেল, তুলসী পাতা দিয়ে শুদ্ধ করা হলো। যেমন কেজরিওয়ালের বিরুদ্ধে যাকে সাক্ষী করা হলো, ওর বিরুদ্ধে ওকে অ্যারেস্ট করা হলো, ও যখন নির্বাচনী বন্ডে টাকা দিল তাকে মুক্তি দেওয়া হলো। এই যে এগুলো আমাদের কাছে যতটুকু খবর, ইলেকশন আগে তারা সম্ভবত আরো 30-35 জন বিরোধী দলের নেতাদের এবং সিআইডি কাস্টডিতে নেওয়ার জন্য একটা প্রক্রান্ত চলছে। শেষ এরকম একটা মুহূর্তে আমরা এটাকে তীব্রভাবে নিন্দা করি। এবং রাজ্যের উন্নয়নে আপনার বলুন তো, যে প্রতিশ্রুতি দিয়েছে এই গভর্নমেন্ট, 299টা যে প্রতিশ্রুতি দিয়েছিল এই গভর্নমেন্ট আসার আগে, যিনি অর্থমন্ত্রী ছিলেন তৎকালীন, মারা গেছেন, আজকে একটা কি পূরণ হয়েছে? বেকারে বছরে 50,000 বেকারে চাকরি দেবেন, কোথায় হলো? 10,300 শিক্ষকদের তারা মুখ্যমন্ত্রীর বাড়ি দেখা করতে যাওয়ার কথা, ওদের মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে আক্রমণ সংঘটিত হয়েছিল। আজকে এই পরিস্থিতি রাজ্যের অবস্থা, বেকারদের সমস্যা, বেকারে কোনো চাকরি হয়েছে। এবং আরেকটা দুর্ভাগ্যজনক, কিছু চাকরি, চতুর্থ কিছু চাকরি বহিরাজ্যের মানুষকে দেওয়া হচ্ছে। মুদ্রণ শিল্প একবারে ভেঙে পড়েছে, মুদ্রণ শিল্পে বহিরাজ্যের যারা আছেন তাদেরকে কাজ দেওয়া হচ্ছে, রাজ্যের শিল্পগুলো একবার ধ্বংস হয়েছে। রাজ্যের কোনো দরকার নেই মনে হচ্ছে। আর যাকে এই কেন্দ্রে, পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে যাকে প্রার্থী করা হলো, উনার বিরুদ্ধে কি অভিযোগ, তাকে মুখ্যমন্ত্রীতে সরিয়ে দেওয়া হলো, রাজ্যসভার সুপার পাঠিয়ে দেওয়া হলো, আবার তাকে আনা হলো। এবং তাতে কি, এবং আরেকটা বিষয় আপনাদের, রূপচর্চা কেই না বা পছন্দ করে, হোক পুরুষ কিংবা মহিলা, নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কামালস ফ্যামিলি সেলুন। মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা। তাছাড়া এখন চলছে 30% ছাড়। যোগাযোগ করুন 56 HGB রোড, অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল, প্যারাডাইস চৌমুহনী। তাছাড়া যোগাযোগের মাধ্যম 9774318879 অথবা 8731848654। এখন চলছে তাদের দুর্দান্ত 30% ছাড়। তাহলে আজই চলে যান কামালস ফ্যামিলি সেলুনে। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।